দূতাবাস না থাকা সহ নানা সংকটের পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদনে অভিবাসন সংশ্লিষ্টদের ক্ষোভ, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকার উপকণ্ঠে গঠন হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাঠামোগত চ্যালেঞ্জের শঙ্কা। রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জয়াজুল গ্রেপ্তার, পাবনায় জমি নিয়ে বিরোধে একজন খুন। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গনে বইছে নবান্নের ঘ্রাণ, হৈমন্তীর দোলায় চোখে মুখে খুশির জোয়ার কৃষকের। এবং পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকে বেশি মনোযোগী ব্রাজিলের জলবায়ু সম্মেলন, অভিযোগ আদিবাসীদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনেক। বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কনজিউলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এই সমস্ত সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করছে অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকি সহ তৈরি হতে পারে নানা ধরনের সংকট। কামরুল হাসান জানাচ্ছেন বাকিটা। সেপ্টেম্বরে 7টি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। মঙ্গোলিয়ায় 290 জন পুরুষকর্মী পাঠাতে অনুমতি দিয়েছে বিএমইটি। দেশটির এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হলেও বাস্তবে তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই। যদিও ইতোমধ্যে তাদের ফেসবুক পেজ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কথা হচ্ছে, এই বিজ্ঞপ্তি দেখে যারা সে দেশে যাবেন তাদের সুরক্ষা কিংবা নিরাপত্তার দায়িত্ব নেবে কারা? বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে, অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানব পাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে। কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন। আমাদের গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিলুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। 1.5 ঘন্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। আপনার একটা সিগনেচার একটা বিষয় অনুমোদন হয়েছে আর কি, তো আমার সিগনেচারে অনেক কিছু অনুমোদন। আপনি যা খুঁজে পাইছেন, আপনি আপনার একটা তদন্ত আপনি খুঁজে পেয়েছেন না, মাঠ পর্যায়ে যে আপনি ঠিক অ্যাজ ইউজুয়াল ওইভাবে প্রচার করে দেন। বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সাথেও কথা বলার চেষ্টা করা হয়। তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়। মঙ্গোলিয়ার ওরা থাইল্যান্ড থেকে নেবে, মঙ্গোলিয়ার ওরা চীন থেকে নেবে।
চীন আর মঙ্গোলিয়া কি কাছাকাছি নাকি? মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে 2 ঘন্টা 15 মিনিটে আকাশ পথে বেইজিং যাওয়ার সুযোগ আছে, নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়, তবে দূরত্ব 6000 কিলোমিটারের বেশি। এই দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কিভাবে কনসুলার সেবা নেবেন বাংলাদেশিরা জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে। তো আইরিশ বা এগুলো যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সরাসরি এসে দিতে হয়, যার কারণে ওদের আসতে হবে আর কি বেইজিং এ। সড়ক পথে এটা তো সাধারণত ফ্লাইটেই আসা হয়। অনুমোদনের পর থেকে নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, বেইজিং বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। যেখানে দূতাবাস নেই সে দেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। বিএমইটি যখন অনুমোদন দিচ্ছে এমন একটা দেশে যেখানে আসলেই শ্রমবাজার আছে কিনা বা সেখানে কোনো রকম ঘাটতি আছে কিনা এটা সরকারের জানা নাই, পরে কোনো সংকট তৈরি হলে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে দোষারোপ করলে আসলে হবে না। তখন যেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে তারও দায়িত্বটা নিতে হবে। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, সেখানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র? আমরা কি আমাদের মন্ত্রণালয়কে দেখেছি যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন, গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ার আশঙ্কাও বেশি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। আধুনিক নগরায়নের ধারাকে আরও সুসংগঠিত আর সেবামুখী করতে গঠন করা হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন। সরকারের এই সিদ্ধান্তে উন্নত নাগরিক সুবিধা আর প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছে স্থানীয়রা। তবে বাস্তবায়নে দেখা দিতে পারে কিছু কাঠামোগত চ্যালেঞ্জও। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শিল্পনগরী হিসেবেই পরিচিত সাভার ও আশুলিয়া, তবে অনিয়ন্ত্রিত নগরায়ন, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এই অঞ্চলকে ধীরে ধীরে পরিণত করেছে নানা নাগরিক সমস্যার কেন্দ্রে। সীমিত সম্পদ ও জনবল নিয়ে সাভার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন পরিষদগুলো এতদিন এই বিপুল জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম অবস্থা। তবে সিটি কর্পোরেশন বাস্তবায়নের পর সেবা কতটা সম্প্রসারিত হবে তা নিয়ে নাগরিকদের মধ্যে এখনো রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত লোকের সংখ্যাই বেশি, তবে আমরা এখানে বর্তমান যে পজিশন আছে আমরা এই পজিশনেই থাকতে চাই। সিটি কর্পোরেশনের উদ্যোগটা অনেক ভালো হয়েছে, তবে এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে কর আদায়ের ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। আয়কর এবং ট্যাক্স নিম্ন মধ্যবিত্ত যারা দিতে পারে সেটা সরকার নজর রাখে। জীবনযাত্রার মান বাড়লেও খরচ, আনুষঙ্গিক খরচ বেড়ে যাবে। এদিকে সাভারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছে সচেতন মহল ও জনপ্রতিনিধিরা। তাদের মতে সিটি কর্পোরেশন গঠিত হলে নাগরিক সুবিধা ও সেবার মান বাড়বে, তবে তাদের আশঙ্কা উন্নত সেবার সঙ্গে সঙ্গে নাগরিক ব্যয়ও বাড়বে। আমার প্রস্তাব থাকবে যাতে সাভার সিটি কর্পোরেশন হলে অবশ্যই যেন নাগরিক সুবিধার কথা চিন্তা করে সমস্ত কার্যক্রম যেন একসাথে শুরু করা যায়। সাভার সিটি কর্পোরেশন হলে এলাকার জনগণের জীবনযাত্রার মান বাড়বে, বাজেট বাড়বে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে। সরকার যে সাভার সিটি কর্পোরেশনের যে করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত। সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়া গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে এই সিটি কর্পোরেশন অর্থাৎ সাভার আশুলিয়া স্থান হবে। এদিকে নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলেও বিভিন্ন কারণে এই মুহূর্তে সাভার উপজেলাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাভার পৌরসভা বিগত প্রায় 3 দশকের অধিক সময় যাবৎ তার যে কাজের পারফরমেন্স বা যে ধরনের ফলাফল সেটা বিবেচনায় হাতে নিলে এই মুহূর্তে সিটি কর্পোরেশন হিসেবে তাকে উন্নীত করাটা খুব বেশি যুক্তিযুক্ত বা খুব বেশি সুচিন্তিত পদক্ষেপ হিসেবে আমার কাছে মনে হচ্ছে না।
অপরিকল্পিত নগরায়নের চাপ মোকাবেলায় সাভার সিটি কর্পোরেশন গঠনকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন। তবে এই উদ্যোগকে সফল করতে হলে প্রশাসনিক প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন কবির, এখন সাভার। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জয়জুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি জানায়, পরকীয়ার জেরে হত্যার পর মরদেহ কেটে ২৬ টুকরা করার ঘটনার এই মূল হোতাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনার মূল হোতার প্রেমিকা শামীমাকেও আলামত সহ গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। বর্তমানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। এর আগে শুক্রবার নিহতের বোন তানজিনা বেগম বাদী হয়ে নিহতের বন্ধু জয়জুলকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে একটি নীল রঙের ড্রামে ঠিক আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় ভাতিজার হাতে ফুফু খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে জেলার আটঘরিয়ার রামচন্দ্রপুর গ্রামে ঘটে। স্থানীয়রা যদিও জানায়, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে নিহত মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। আর এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এই বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টাও চালানো হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই তারিখ ঘোষণার সাথে সাথে শিক্ষার্থীদের একটি অংশ নির্বাচন এগিয়ে নেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে উপাচার্য সহ নির্বাচন কমিশনের সদস্যদেরও। শুক্রবার রাত 9টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিস ও ছাত্র শিবির একাত্মতা ঘোষণা করে উপাচার্য সহ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের অবরুদ্ধ করে নির্বাচন 8 ডিসেম্বরে এগিয়ে আনার দাবি তোলে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা। এমনটাই কিন্তু তারা বলেছেন। এবং এখানকার যে সংগঠনগুলো আছে, গতকাল বিসি ওবিসি সহ সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 9 অথবা 10 তারিখের মধ্যে নির্বাচন হবে। তারপরে আমরা সংবাদ মাধ্যমে বলাতে দেখেছি, তারা যেখানে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করার কথা, সেখানে তারা মিটিং করেছে ছাত্রদলের সাথে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রথম থেকেই সাকসু নিয়ে সোচ্চার ছিলাম আমরা, এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বলছি, এই প্রহসনের তারিখ আমরা মেনে নিব না। আমরা চাচ্ছি নির্বাচন 10 তারিখের আগেই হবে এবং দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। নদীমাতৃক দেশ বাংলাদেশ, তবুও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বগুড়ায় নদী-নালা, খাল বিলে দেখা দিয়েছে চরম পানির সংকট। আর এতে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির সুস্বাদু ছোট মাছ। সংকট কাটাতে জলাশয়ে পানির প্রবাহ ফেরানোর তাগিদ পরিবেশবিদদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে। বগুড়ার ছোট নদীগুলোতে আর নৌকা চলে না, জল নেই, মাছ নেই। প্রায় মৃত এই নদীগুলোতে বর্ষায় সামান্য প্রাণ ফিরলেও পরবর্তীতে জল সংকটে হারায় অস্তিত্ব। একই অবস্থা খালবিলগুলোরও, সময়ের আগেই তলানিতে ঠেকে জল। মাছ ধরার এমন দৃশ্য দেখার কথা ফাল্গুন চৈত্র মাসে, অথচ 3 মাস আগেই পানি শুকিয়েছে। পরিবেশের এই বিরূপ প্রভাবে খালবিলে কমেছে মাছ, বিলুপ্ত হচ্ছে ছোট মাছের নানা প্রজাতি। বাতাসি, পেয়ালি, ভেদা এমন ছোট মাছগুলো এখন আর ওঠে না শিকারির জালে। হাট বাজারেও কমেছে ছোট মাছের সরবরাহ, দামও বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে।
আগের মতো ভাই আর পানি হয় না, মাছ হয় না। আগে যেরকম মাছ পানি হচ্ছিল, আগে দুধ মানে পানি সবসময় থাকিছিল। চৈত মাসত শুকানোর কথা, সে পানি কাতি মাসেই শুকিয়ে গেছে। আর নদীতে মনে করেন বড় বড় মাছ আসছিল আগে, এখন তো নাই। নদীর জল, মাছের অভাবে জীবিকা সংকটে জেলে সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিশেহারা জেলে জীবন। পূর্বপুরুষের পেশা ছেড়ে ভিন্ন পেশায় জীবিকা খুঁজছেন অনেকেই। মাছ পাচারি, কাওয়াঘাটা, সরেলি এগুলো মাছ প্রচুর পাওয়া যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছে, এখন আর পাওয়া যায় না। আগে যে মাছ মারছি এখন মনে করেন যে সে মাছ না, এখন মনে করেন যে বিল হয়ে গেছে আর নদী নাই। সে নদী আনা খুঁড়ে পাইলেও না ভালো হলোই নি। আমার জীবনযাপন খুব কষ্ট চলতেছে। ফসলে কীটনাশক সহ বিভিন্ন কারণে মাছগুলো হারিয়ে যাচ্ছে। স্বাদুপানির 260 প্রজাতির মাছের মধ্যে ছোট মাছ 143 প্রজাতির। এর মধ্যে 64 প্রজাতির ছোট মাছ বিলুপ্তির পথে। বিলুপ্ত প্রায় 19 প্রজাতির মাছ সংরক্ষণ করেছে সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র। নদী, নালা, খালবিল থেকে মাছগুলো হারিয়ে গেলেও প্রজননের মাধ্যমে এখান থেকে আবারও পোনা সরবরাহ করা যাবে বলে জানান উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। আমাদের গবেষণা প্রতিষ্ঠানে এখানে জিন পুল সংরক্ষণ করা হয়েছে, যে যদি কোনো সময় আমরা মানে একেবারে ওই মাছটা হারিয়ে গেছে, তখন আমরা গবেষণা করে আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে সেই মাছটা আবার পোনা উৎপাদন করে আমরা প্রকৃতিতে ছেড়ে দেব। প্রাকৃতিকভাবে মাছ সংরক্ষণ এবং ছোট মাছের চাহিদা পূরণে অবশ্যই নদী, নালা, খালবিলে পর্যাপ্ত পানি দরকার। থাকতে হবে প্রজননযোগ্য পরিবেশও। মানুষের সৃষ্টি করা প্রতিবন্ধকতাকে জল সংকটের কারণ বলছেন এই পরিবেশবিদ। আমাদের উজানে কিছু বাঁধ দেওয়া আছে, ঠিক আছে, বহুল আলোচিত আমাদের ফারাক্কা বাঁধ আছে, বা তিস্তায় হচ্ছে টিপাইমুখ বাঁধের একটা প্রকল্পের কথা বলা আছে, এবং অসংখ্য বাঁধ আছে আমাদের হচ্ছে উজানের আমাদের নদীগুলোতে। এই বাঁধগুলো থাকার কারণে এবং সাথে কিছু কৃষি সেচ প্রকল্প আছে। এই সেচ প্রকল্প এবং বাঁধগুলোর কারণে হচ্ছে আমাদের এখানে আসার মতো যে পানিগুলো সেগুলো আগেই প্রত্যাহার হয়ে যাচ্ছে, সেগুলো আসতেছে না। উজানের দখল দূষণে ছোট নদীগুলো এখন মরা খাল, আর খালবিল পরিণত হয়েছে ফসলি জমিতে। মাছের প্রজননের সময় নদীতে আর পর্যাপ্ত জল থাকে না, তাই একের পর এক বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছগুলো। সুস্বাদু এই মাছ সংরক্ষণে সচেতন হতে হবে সবার, বাঁচাতে হবে আমাদের ছোট নদীগুলো। রাজীব সেলিম, এখন, বগুড়া। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গনে বইছে নবান্নের ঘ্রাণ। হৈমন্তের দোলায় খুশির জোয়ার কৃষকের চোখে মুখে। তবে প্রকৃতির এত আয়োজনে আবেদন যেন শহুরে আবেশে হারিয়ে না যায়, এমন আকুতি জানিয়েছেন সবাই। সাজিদ আরাফাত জানাচ্ছেন বিস্তারিত। কল্যাণী সূর্যের পরশ সোনারঙা শস্যে, ভেজা ঘাস, লাউয়ের ডগায় নিহার বিন্দু। সোনালি ধানের শীষে দোলা আর মাকড়সার জালে শিশিরের আলিঙ্গন জানান দিচ্ছে নবান্ন সমাগত। পথের দুধারে কৃষকের চিত্রকর্মে অঘ্রাণের গন্ধ। নিদ্রায় জাগরণে ফসলের জন্য উন্মুখ চাষিরা, যেন সোনারঙা ধানে যৌবন ফিরে পেয়েছে বিরান ভূমি। পল্লী সরগরম কার্তিকে যে জ্বালাবন্ত কৃষক তা অনেকটাই ম্লান ফুল ফসলের কাছে। গোলায় উঠছে নতুন ধান, বেড়েছে গৃহস্থীর ব্যস্ততা। বছর জুড়ে জিইয়ে রাখা অভাব আর মহাজনের খাজনা শোধ করার তৃপ্তি তাদের চোখে মুখে। এই মৌসুমে দেখা মেলে কাস্তে হাতে কৃষাণের দল। আলহামদুলিল্লাহ, আমরা ফলন ভালো হয়েছে, এবার দাও সুস্থ মতে লাগছে। এই ধানটা কাটতে যদি ভালো ফসল পাই, আমি বড় ধানটা বেচে আমি করতে পারবো। ধরো 10 দিন এখানে যদি আমরা কাজ করি যাই, 10 দিনে ধরো 800 টাকা করে যদি আমাকে দেয়, তাহলে আমরা 8-10-এ 8,000 টাকা এটা ইনকাম করলাম। কার্তিকের যে অভাবটা ছিল সেই অভাবটা এখন নাই। পানি এই দিক দিয়ে না আসাতে এখন আমরা 2টা ধান করতে পারি।
এই জন্য আমাদের জন্য এখন একটা সুবিধা হয়েছে আর কি, 2টা ফসল পাইতেছি আর একটা সরিষা পাইতেছি। নতুন ধানের অপূর্ব মাদকতা, কৃষাণের গায়ে লেগে থাকা ধানের কুড়া, ধুলোমাখা অবয়ব, কার্তিক পেরুলেই যে নবান্নের খোসরোজ। প্রথম মুঠি ধান দিয়ে হবে চিরা, পিঠাপুলির চিরায়িত আয়োজন। নলেন গুড়, দুধ দিয়ে জিভে জল আনা শিরনি, যার গন্ধ হেঁসেল পেরিয়ে ছড়াবে উঠোন জুড়ে। ধান আসে, আমরা এই ধানটা বছর খাই, পিঠা বানাই, খুব আনন্দ লাগে। শীত যত বেশি পড়বো তখন পিঠা খাওয়ার ওরকম একটা করে জায়গা ব্যস্ততা হয়ে যায়। একটা সময় ছিল বাংলায় কার্তিক এলেই কৃষকের ঘরে টানাপোড়েন আর অভাব লেগেই থাকত, কিন্তু কৃষকের সেই এক ফসলি জমিনে এখন ফসলের দোলা সারা বছরই। মরা কার্তিকের খরা ঘুচিয়ে একপাশে সোনালি ধান, আরেকদিকে রবি শস্যের এই দোলা কৃষকের মুখে এনে দেয় অমলিন হাসি। নতুন ফসলের সবজিগন্ধি মায়ায় মনের আকাশে যেন রঙের আগুন। হেমন্ত আনে সবুজ সবজির পসরা, লাউয়ের ডগায় শিমের ফুলে ফুলে লাগে হৈমন্তীর দোলা। ধানও পাশাপাশিও করি, সবজিও করি। মোটামুটি এখানে আপনার সবজি কফি খাতে আমার 135% জায়গা আছে, আর লাল শাক আছে। লাল শাক আর লাউ শাক নিয়ে আপনার মোটামুটি প্রায় আরও 40 দিচ্ছিল। প্রকৃতির এমন আয়োজন গতিময় করে অর্থনীতির চাকাকেও। তবে হেমন্তের চিরায়িত ঐতিহ্য আর সংস্কৃতি যেন মিলিয়ে যেতে বসেছে। গ্রামীণ অর্থনীতির ঐতিহ্যের অনেকখানি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তথ্য প্রযুক্তির কাছে, এবং এই তথ্য প্রযুক্তির পুরোটাই যে ভালো দিক তা নয়। এখন অনেকটাই এই পিঠা পুলির ব্যাপারটি শহুরে হয়ে গেছে নাগরিক জীবনে। পিঠা উৎসব হচ্ছে নানান জায়গায়। সেই সমস্ত উৎসবের মধ্যে তো আসলে গ্রামের যে প্রাণ এবং স্বতঃস্ফূর্ততা সেটা কিন্তু। ঋতুচক্রের পরিক্রমায় নৈকট্য কমেছে নবান্ন আর হেমন্তের। আলিঙ্গনের আগেই যেন মিলিয়ে না যায় হেমন্তের হাওয়া, এমন চাওয়া ঋতুপ্রেমী প্রতিটি মানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সপ্তাহ ব্যবধানে নোয়াখালীতে কমেছে মাছের দাম। বড় আকারের মাছে কেজি প্রতি 80 থেকে 100 টাকা এবং ছোট আকারের মাছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা কমেছে। আর এই নিয়ে আরও বিস্তারিত জানার জন্য নোয়াখালী পৌর বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নাসিম শুভ। শুভ, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। জানতে চাই আসলে বাজারে মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং মাছের দাম কমায় ক্রেতারা কি বলছেন? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আসলে যেই খাল, বিল এবং পুকুরগুলো রয়েছে সেগুলো সেচের মৌসুম, যার কারণে এই এলাকায় কিন্তু এখন আসলে মাছের ভরা মৌসুম। আর মাছের ভরা মৌসুম হওয়ার কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম থাকে। আজ আমি এসেছি নোয়াখালীর পৌর বাজারে এবং সকাল থেকে এখানে এসে কথা বলেছি মাছের যারা বিক্রেতা রয়েছেন এবং যারা মাছ কিনতে এসেছেন তাদের সাথে। বিক্রেতারা জানিয়েছেন গত এক সপ্তাহের ব্যবধানে বড় আকারের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কেজি প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে অনেক মাছে। আবার ছোট আকারের যে মাছগুলো রয়েছে সেগুলো 40 থেকে 50 টাকা দরে কেজি প্রতি কমেছে। এ নিয়ে কিন্তু ক্রেতারা সন্তুষ্ট। আমি বাজারে ঘুরে দেখেছি বড় আকারের যে রুই, কাতল এবং কার্প জাতীয় মাছগুলো রয়েছে যেগুলো গত এক সপ্তাহ আগেও 400 থেকে 450 টাকায় বিক্রি হতো, সেগুলো কিন্তু আজ 350 থেকে 360, 380 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া ছোট আকারের যে মাছগুলো রয়েছে, আমি যদি বলি তেলাপিয়া সহ অন্যান্য মাছ, সেগুলো কিন্তু গত সপ্তাহে 260 থেকে 270 টাকা করে কেজি প্রতি যেগুলো বিক্রি হয়েছিল সেগুলো আজ 180 থেকে 210, 220 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তো মাছের যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে কিছুটা সাশ্রয়ী দামে তারা তাদের সাধ্য অনুযায়ী মাছ কিনতে পারেন এবং আমিষের যে প্রয়োজন সেটি তারা নিতে পারেন এবং এই সময়ে মাছের যে দাম থাকে সেটি তাদের অনেকটা নাগালের মধ্যে থাকে। এবং যারা বিক্রেতা রয়েছেন, যারা পাইকার রয়েছেন তারা বলছেন বাজারে আসলে মাছের পর্যাপ্ত যে সরবরাহ সেটি থাকার কারণে কিন্তু এই সময়টাতেও তারা ক্রেতাদের কাছে ক্রেতাদের যেই প্রয়োজনীয় মাছ সেগুলো বিক্রি করতে পারেন এবং দামও তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারেন। তবে তারা জানিয়েছেন আগামী 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত মাছের বাজারের যেই দামের নিম্নমুখী সেটি থাকবে এবং তারপর পরেই কিন্তু আবার
মাছের দাম আবারও বেড়ে যেতে পারে বলে তারা কিন্তু জানিয়েছেন। তো আসলে অনেক এই ছিল নোয়াখালীর মাছের বাজার থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালী থেকে মাছের দরের সবশেষ দরদাম জানছিলাম সহকর্মী নাসিম শুভর মাধ্যমে। পদ্মা সেতু হয়ে শিবচর মাদারীপুর সড়কের 4টি সেতুর নির্মাণ কাজ থমকে আছে। ক্ষমতাচ্যুত গত সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ করে নিয়ম না মেনে কাজ শুরু করায় তৈরি হয়েছে এমন জটিলতা। আর এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এলজিইডি ভূমি অধিগ্রহণ জটিলতার দায় জেলা প্রশাসনের উপরে চাপালেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। মাদারীপুর ঘুরে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ছবি তুলেছেন সজীব খান। নদীর মাঝে কয়েকটি পিলার ঠায় দাঁড়িয়ে, নেই কোনো কর্মযোগ্য শ্রমিক ও প্রকৌশলী। সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 40%। এরই মাঝে প্রকল্পের মেয়াদও শেষ। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে 90 মিটার দৈর্ঘ্যের শিবচর মাদারীপুর সড়কের কুতুবপুর সেতুর নির্মাণ কাজ এখন ভূমি অধিগ্রহণ জটিলতায় এভাবেই থমকে আছে। শুধু কুতুবপুর সেতু নয়, 40 কিলোমিটার এই সড়কে এরকম আরও 3টি সেতুর একই দশা। মরা আরিয়াল খান নদের ওপর এরই একটি নির্মাণাধীন ছিলারচর সেতু। 435 মিটার দৈর্ঘ্যের সেতুটি এখন স্থানীয়দের কাছে মরার ওপর খাড়ার ঘাঁ। নতুন সেতু নির্মাণে ভেঙে ফেলা হয় পাশে থাকা পুরনো সেতু আর সংযোগ সড়ক। ফলে ভেঙে পড়েছে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা। বিরূপ প্রভাব পড়ে কৃষি ও ব্যবসা বাণিজ্যে। চরম ভোগান্তিতে দুই পাড়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। 2 বছর ধরে কাজ বন্ধ, ঠিকাদারও নাই, কিছু নাই, আমাকে যাইতে একটু অসুবিধা। কৃষক ধরেন এক মন মালামালে 50 টাকা 80 টাকা 100 টাকা কেরান খরচ বেশি হইতেছে। কোনো গাড়ি এখানে আসতে পারে না, সেখানে ব্যান যোগে আমাদের এই মালামাল আইনা আমাদের পোষায় না। পোলাপান পড়ালেখা করতে যাইতে না, আমরা নিজেরা যাইতে পারি না। পড়ালেখা ক্ষতি হইতেছে, তারপর হচ্ছে ক্লাস অনেক মিস হয়ে যাইতেছে। ব্যাগটা হাতে করে নিয়ে আমার হাতে রিকেট দিয়ে গেছে, দেন কি দাগ হয়ে গেছে, বোঝা নিয়ে তারি না। চান্দেরচর আর হাকিমপুর সেতুর নির্মাণের প্রথম মেয়াদ শেষ। অধিগ্রহণ আর জমির শ্রেণী পরিবর্তন ঝামেলায় বন্ধ সেতু দুটির নির্মাণ কাজও। মুমূর্ষু রোগী নিয়ে বিপাকে পড়েন স্থানীয়রা। 4টি সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় আয় কমেছে চালকদের। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা টাকা না বুঝে পেয়ে ভুগছেন হতাশায়। আগে ইনকাম করতাম 1800, আর এখন করি আপনার 400-500 টাকা। আমাদের যেই পাওনা এটাও তারা বুঝাই দিতেছে না, যে 5 জন নিয়ে যে বৈশা যে একটা কথা বলবে যে আপনাদের এই তারিখে দেওয়া হবে টাকা পয়সা বা এমন সময় দিবে, এরকম কিছু আমাদের বলা হয় নাই। আমার এই কোনো কাগজপত্র দেয় না, টাকা পয়সাও দেয় না, আর আমার এইভাবে কাজ চলতে আছে। সেতু নির্মাণে গাফিলতা নেই জানিয়ে জমির অধিগ্রহণ জটিলতাকেই দুষছে এলজিইডি। আর জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণে নিয়মের তোয়াক্কা না করেই প্রকল্পের কাজ শুরু করায় সৃষ্টি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজটি কোনো কাজে ধীর গতি, কোনো কাজ বন্ধ অবস্থায় এই অবস্থায় রয়েছে। আমরা বারবার স্থানীয় লোকের সাথে চেষ্টা করেছি জটিলতা নিরসন করার জন্য। প্রত্যাশী সংস্থা প্রস্তাব না পাঠিয়েই হচ্ছে যে প্রকল্প সমাপ্ত করে ফেলেছে। সেই ক্ষেত্রে প্রত্যাশী সংস্থার কাছ থেকে এখন আমরা কিভাবে জমির মূল্য নির্ধারণ করে কি বর্তমান রেটে হবে না কি হবে সেটার বিষয়েও আমরা ভূমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ওইভাবে আমরা ব্যবস্থা নিব। 4টি সেতুর মধ্যে 3টির মেয়াদ এরই মধ্যে শেষ। এতে কাজ হয়েছে গড়ে মাত্র 50%। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 141 কোটি 51 লাখ টাকা। সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষকে। তাদের দাবি, সব জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর। গ্রিন হাউস আর কার্বন নিঃসরণ কমানোর বার্তা ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাইকেল যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকেলিং ক্লাব ও ডাকসু। এই সময় জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম। তিনি বলেন, দেশের বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, নদী নালা ও জীববৈচিত্র্য রক্ষায়
এখনই সমন্বিত উদ্যোগ জরুরি। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। একই সাথে ব্রাজিলে অনুষ্ঠেয় COP30 অনুষ্ঠানে ঠিক বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান, বাস্তবধর্মী পরিবেশ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। এটা আমাদেরকে কোনো দান বা অনুদান না, এটা আমাদের ৩০তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার কথা ছিল আদিবাসীদের অধিকারের বিষয়টি, কিন্তু সেখানে সম্মেলনের আলোচনাতে আদিবাসী বিষয়টি অধিভুক্তই করা হয়নি। উল্টো তাদের মূল ভেন্যুতে ঢুকতে না দেয়া, হামলাসহ বেশ কিছু নেতিবাচক আচরণ করেছে জাতিসংঘ ও ব্রাজিলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদিবাসীরা এর জন্য জাতিসংঘকে দায়ী করে বলেছেন, জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকেই বেশি মনোযোগী। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন মাহমুদ রাকিব। উচ্চ তাপমাত্রার দেশ ব্রাজিলের বেলেম শহরে তখন তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে সূর্যের চোখ রাঙানি। এর মধ্যেই রোদে পুড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান ফটকের সামনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহাসিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ল্যাটিন আমেরিকার আদিবাসীরা। জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা সম্মেলন স্থলে প্রবেশের সময় ঢু মারছেন ভিন্ন ধর্মী পণ্যের দিকে। মূলত পরিবেশ বিপর্যয়ের কারণে এই আদিবাসীদের আবাসস্থল গত কয়েক দশক ধরে হুমকির মুখে। ৩০তম জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন এই আদিবাসীরা পরিবেশ রক্ষার দাবিতে মূল ভেন্যুতে ঢুকে বিক্ষোভ করতে চাইলে সেদিন প্রধান ফটকে তাদের দমাতে শক্তি প্রয়োগ করেছিল ব্রাজিল ও জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর পরদিন অ্যামাজন রক্ষার দাবিতে বেলেম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াজারা নদীতে পিপলস সামিট নৌযাত্রা করে পরিবেশ কর্মীরা, যেখানে প্রায় ৫ শতাধিক নৌযানে চড়ে প্রায় ২০০ দেশের ১৫,০০০ পরিবেশ কর্মী নদীতে ভেসে ভেসে জলবায়ু পরিবর্তন রোধে প্রতিবাদ করে। পরিবেশ রক্ষায় উন্নত বিশ্ব টেকসই উদ্যোগ না নেয় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে। আর সম্মেলনের পঞ্চম দিন বেলেমের স্থানীয় আদিবাসীরা কপের মূল গেট আটকে প্রায় ঘণ্টা খানেক প্রতিবাদ করে। এতে ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ৩০তম কপ সম্মেলনে অংশ নেয়া এসব আদিবাসীরা বলছেন, এবারের সম্মেলন ল্যাটিন আমেরিকা অঞ্চল সহ পুরো বিশ্বের আদিবাসীদের বাসস্থানের অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করার কথা থাকলেও বিশ্ব নেতারা সেই কথা রাখেননি। I don't see any developments in the communities, indigenous territories, in my communities. But in the world, the indigenous territories have been affected a lot. What are the negotiations that the UN or the COP have been having with the indigenous people? কপ সম্মেলনের গেটে আদিবাসীদের উপর হামলাকে জলবায়ু সম্মেলনের কালো অধ্যায় দাবি করে তারা জাতিসংঘের কাছে এর বিচার দাবি করেন। No queremos las empresas mineras, petroleras, madereros, porque ellos contaminan nuestro territorio. Hay conflictos internos. জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ কর্মীদের বিক্ষোভে এমন হামলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। লস অ্যান্ড ড্যামেজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং আদিবাসীদের অধিকারের বিষয়টি এবারের কপে আলোচনাভুক্ত না করা এই সম্মেলনের গুরুত্ব দিন দিন কমাবে বলে মনে করেন তারা। যারা মার্জিনালাইজ, যারা রাষ্ট্রসমূহের কাছে নিগৃহীত, যারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতির বিষয় তুলে ধরবে। প্রথম দিন থেকেই যখন এটা আলোচ্য সূচি কি নির্ধারিত হবে, তখন থেকেই আমরা দেখেছি যে উন্নত দেশসমূহ কিভাবে যে সমস্ত দেশে ক্ষতিপূরণ দেওয়া কিংবা তাদের অ্যাডাপ্টেশনের জন্য ফাইন্যান্সকে ফিল করা কিংবা মিটিগেশনের জন্য যথাযথ অর্থায়নের ব্যবস্থা করা, এগুলিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নতুন নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসা শুরু করলো। সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন দর কষাকষি শেষে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাস্তবায়ন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্থানীয় আদিবাসীরা অধিকার আদায়ে আরও সোচ্চার হবে।
কথা ছিল ৩০তম জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আদিবাসীরা, যেখানে এই আদিবাসীদের জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় সবচেয়ে অগ্রাধিকার পাবে। কিন্তু এই সম্মেলন চলাকালীন এসব আদিবাসীদেরকে সম্মেলনস্থলের ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি এবার। তাই এর প্রতিবাদ হিসেবে সম্মেলন চলাকালে এখনও ঠিক সম্মেলনস্থলের সামনেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী বেচা কিনা করে তার প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরকের স্তূপে বিস্ফোরণে 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 27 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফরেনসিক দলের কর্মকর্তারা জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 প্রশাসনিক কর্মকর্তা সহ পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা নিহত হয়। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল শাকিলের বাড়ি থেকে উদ্ধার করা হয় বিস্ফোরকগুলো। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনের মৌসুম ঘনিয়ে আসতেই দেশে দেশে শুরু হয়েছে আলোক উৎসব। ইতিমধ্যেই নজর কেড়েছে লন্ডন এবং বার্লিন শহরের ক্রিসমাস আলোকসজ্জা। যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরেও 2 বছর পর উৎসব মুখর বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এ যেন এক আলোর রাজ্য, যেখানে মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি রঙের ঝলমলে আলো। দৃষ্টিনন্দন এই আলোকসজ্জার দৃশ্যটি লন্ডনের। রঙিন আলোয় শহরটির বিখ্যাত কিউ গার্ডেন বা রয়্যাল বোটানিক গার্ডেনের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এখন থেকেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনের আমেজ ছড়িয়ে দিতে এই আয়োজন, যা দেখতে ছুটে যাচ্ছে সব বয়সী মানুষ। ডিসেম্বরে ক্রিসমাস ঘিরে লন্ডনের ঐতিহ্যবাহী এই উদ্যানে দর্শনার্থীর আনাগোনা বাড়ানোর পাশাপাশি সবার মাঝে এখন থেকেই ক্রিসমাস আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন। 14 নভেম্বর রাত থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। But it feels quite magical and Christmassy at the same time. It's really very special. We have more than 300,000 people that are going to be coming over the next 49 nights to see this amazing show. এর আগে 6 নভেম্বর থেকে লন্ডনের কার্নিভাল স্ট্রিটে শুরু হয়েছে ক্রিসমাস আলোকসজ্জার প্রদর্শনী। ক্রিসমাস ঘিরে অল ইজ ব্রাইট থিমের এই আলোর প্রদর্শনীর উদ্বোধনী দিনে ছিল আতশবাজি এবং সঙ্গীত পরিবেশনাও। যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শহরে শহরে ক্রিসমাস উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে যে কারোরই নজর কাড়তে বাধ্য জার্মানির রাজধানী বার্লিনের এই আলোর ভুবন, যেখানকার রঙিন আলোর মাঝে থাকা বরফে স্কেটিং করার সুযোগ দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করছে। প্রযুক্তির ছোঁয়ায় সবার মাঝেই বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে এই উপলক্ষ। Elektronischer Musik, also der gesamte Soundtrack ist elektronisch. Berlin steht für Techno. Wir haben Teile da drin, da kann man dazu tanzen, wenn man möchte. Und für mich ist das Berlin und auch das ist in einer alten Industriehalle. বার্লিনের বিশেষ এই আয়োজনে 600টি ক্রিসমাসটি উল্টো করে ঝুলিয়ে নান্দনিক আলোকসজ্জায় যুক্ত করা হয়েছে নতুন মাত্রা। 2026 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে নজর কাড়া এই আলোক উৎসব। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে 2 বছর নীরব উদযাপনের পর এবার যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের ঐতিহ্যবাহী শহর বেথলেহেমেও আনন্দময় এবং উৎসবমুখর বড়দিনের প্রস্তুতি চলছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন বাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দূতাবাস না থাকা শহর নানা সংকটের পরেও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদনে অভিবাসন সংশ্লিষ্টদের ক্ষোভ, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে।
নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকার উপকণ্ঠে গঠন হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন। বাস্তবায়নে কাঠামোগত চ্যালেঞ্জের শঙ্কা। রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জয়জুল গ্রেফতার। পাবনায় জমি নিয়ে বিরোধে একজন খুন। এবং ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণ, নিহত 7, আহত অন্তত 27। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।